হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 20 জিকে কোয়েশ্চেন্স এবং তার সঠিক উত্তর এবং তার সাথে সাথে অ্যানালাইসিস সেশন এনেছি মূলত পিএসসি ক্লার্কশিপ ও পিএসসি মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে। খুবই বাছাই করে নিয়ে এসেছি যেগুলো এর আগের এক্সামগুলোতে এসে গিয়েছে এবং সামনের যে পরীক্ষাগুলো রয়েছে ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সব টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুবই বেশি থাকে, তাই তোমরা প্রশ্নগুলো খুবই ভালোভাবে দেখবে এবং তার রিলেটেড বিভিন্ন প্রশ্নও রেডি করে নেবে যারা এখনো পর্যন্ত রেডি করতে পারোনি। এবার দেখে রাখো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পিএসসি ক্লার্কশিপের পেড ব্যাচ চলছে, যেখানে কোর্স ফিসটা রয়েছে 300 টাকা ওয়ান টাইম পেমেন্ট এবং সেটা অলরেডি শুরুও হয়ে গিয়েছে 27শে মার্চ থেকে। আর প্রিলিমিনারি এক্সাম পর্যন্ত এর ডিউরেশন থাকছে। আর ইংলিশ সিলেবাস যা যা আছে, অ্যান্টোনিম, সিনোনিম, দেয়ার কারেক্ট ইউসেজ, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, কম্প্রিহেনসিভ, এইগুলোর জন্য তোমরা নোটস পেয়ে যাবে যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারেও এসে গিয়েছে এবং আসার চান্স খুবই আছে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে তারা দেখেছো যে আমি তোমাদেরকে বলে দিয়েছি ইংলিশের স্পেশাল ব্যাচ শুরু হতে চলেছে ইংলিশের, যেখানে তোমরা কোর্স ফিসটা তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সেখান থেকে একটু দেখে নিও। 150 পার মান্থ তোমরা তোমাদেরকে পেড করতে হবে। সেখানে 6 মাসের মধ্যে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের উপরে যা যা টপিক আছে সেগুলো কমপ্লিট করিয়ে দেব। এবার ইংলিশ যারা ক্লার্কশিপ দেবে তাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোর ক্লাস তোমরা পেয়ে যাবে গুগল মিট অ্যাপে। সেগুলোর জন্য তোমাদের আলাদা করে পেমেন্ট করতে হবে না, সেগুলো তোমরা এমনিই পেয়ে যাবে। জিকে সিলেবাসটা কি কি আছে: হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ, সায়েন্টিফিক অবজারভেশন, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল প্রবলেমস। এইগুলোর ওপরে অলরেডি তোমরা প্রচুর নোটস পেয়েও গিয়েছো যারা পেড ব্যাচে রয়েছে, এবং যারা নেবে তাদেরকে বলে রাখি এগুলোর উপরে তোমরা কিন্তু খুবই সিলেক্টিভ একটি করে নোটস পেয়ে যাবে যেগুলো তোমাদের এক্সামে খুবই হেল্প করবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থাকবে এবং মক টেস্ট থাকছে 25টা। এক্সাম পর্যন্ত তোমরা বিভিন্ন নোটস পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আলাদা আলাদা করে তোমাদেরকে নোটস দেওয়া হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার পিএসসি মিসলেনিয়াস এক্সামের কথা বলি। এখানেও একটা ব্যাচ চলছে যেখানে তোমাদের কোর্স ফিস 300 টাকা, 27শে মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে এবং জিকে সিলেবাস সব কমপ্লিট করানো হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 14 বছরের থাকবে এবং সিলেবাস ওয়াইজ প্র্যাকটিস সেট থাকবে 25টা। এখানেও সেম ভাবে তোমাদেরকে ক্লাসগুলো করানো হবে এবং অলরেডি চলছে। তোমরা যারা এখনো পর্যন্ত নাওনি তারা অবশ্যই নিয়ে নেবে। এখানে তোমরা প্রিলিমিনারির জন্য তোমাদের কোনো ইংলিশ পড়তে হচ্ছে না, তোমাদের হবে মেন্সে তোমাদের গ্রামার রয়েছে, সেখানে তোমাদের কিন্তু ইংলিশটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। তখন তোমরা মেন্সের ক্লাস আমি তখন শুরু করব, তখন করতে পারো। আজকের প্রশ্নগুলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নাও। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল না প্রধানমন্ত্রী? পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। এবারে রিলেটেড কি কি প্রশ্ন তোমাদের এক্সামে জিজ্ঞেস করতে পারে, এই প্রশ্নটা তো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরো যত রিলেটেড প্রশ্ন আছে সেগুলো দেখতে হবে। সংবিধানের 63 নম্বর ধারা অনুযায়ী একজন ব্যক্তি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদের জন্য একজন প্রার্থীকে 35 বছরের বেশি বয়স হতে হবে। তার মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে আমরা দেখে নিলাম উপরাষ্ট্রপতি, আর তার সাথে সাথে রাষ্ট্রপতিরও কিছু প্রশ্ন আমরা দেখে নিলাম। ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন 52 নম্বর ধারা অনুযায়ী। কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যকে অতিক্রম করেনি? এই স্পেসিফিক যে কর্কট ক্রান্তি রেখা থেকে প্রশ্ন আসে, এটা থেকে ঘুরিয়ে ফিরে অনেক প্রশ্নই করা হয়ে থাকে। মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, মধ্যপ্রদেশ, এদের মধ্যে থেকে ওড়িশা রাজ্যকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। যে যে রাজ্যগুলোকে অতিক্রম করেছে একবার নামগুলো দেখে নাও: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,
ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম এই রাজ্যগুলোর উপর দিয়ে বিস্তৃত হয়েছে। মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, হান্টার, স্যার উইলিয়াম জোন্স, উইলিয়াম বেন্টিং। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। 1974 সালের 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1832 সালে এটির নাম পরিবর্তিত হয়ে বেঙ্গল এশিয়াটিক সোসাইটি করা হয়। কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত? কোন মুঘল শাসক? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। এটার অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। তিনি তার ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন এবং রমজানের রোজা সঠিকভাবে পালন করে দিনে 5 বার প্রার্থনা করতেন। তিনি কোরআনের অনুলিপি বিক্রি করে তার ব্যক্তিগত ব্যয়ের জন্য অর্থ উপার্জন করেছিলেন। এই কারণে তাকে জিন্দা পীর বলা হয়। তার মানে তাকে জিন্দা পীর কেন বলা হয় এটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কখনোই তোমরা আর ভুল করবে না। ঔরঙ্গজেব অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কনিষ্ক, ধর্মপাল, চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ও ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। বখতিয়ার খলজি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কি? হিমালয়, আরাবল্লী, নীলগিরি না আরমাকোন্ডা? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী। আর এই ক্ষেত্রে তোমরা আরেকটি প্রশ্ন খেয়াল রাখো, নবীন ভঙ্গিল পর্বত যদি বলা হয় তখন হয়ে যাবে কিন্তু হিমালয়। আরাবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, নবীন হচ্ছে হিমালয়। আর এই আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। এই সর্বোচ্চ শৃঙ্গ এই টপিকটি কিন্তু প্রশ্নে খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এখান থেকেও এক্সামে জিজ্ঞেস করা হয়। বিশেষ করে এই পর্বত রিলেটেড বিভিন্ন প্রশ্ন এক্সামে জিজ্ঞেস করা হয়। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? 42তম, 76তম, 44 না 73তম? 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 1978 সালের 44তম সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। তখন এর ধারা হয়েছে তারপরে 300A বা 300A ধারা অনুযায়ী এটি হয়ে যায় আইনগত অধিকার। এই সম্পত্তির অধিকার প্রথমে ছিল মৌলিক অধিকারের তালিকাতে। পরের প্রশ্ন, অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি? রেচনাঙ্গ, অ্যানিলিডার রেচনাঙ্গ। এই রেচনাঙ্গ টপিকটি সায়েন্সের জন্য খুবই তো গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেলপিজিয়ান নালিকা, নেফ্রিডিয়া, বৃক্ক, স্ট্যাটোসিস্ট। অ্যানিলিডার রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। অ্যানিলিডার দেহ আংটির মতো খণ্ডক দ্বারা গঠিত, নলাকার, ত্রিস্তরীয় সিলোমযুক্ত। কেঁচো, জোঁক, সমুদ্র মুশিক ইত্যাদি এই অ্যানিলিডিয়া পর্বের অন্তর্গত। সূর্যালোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ও না ভিটামিন ডি? সূর্যালোকে প্রাণীদের ত্বকে সংশ্লেষিত হয় মূলত তোমরা প্রত্যেকেই জানো ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বয়স্কদের হয় অস্টিওম্যালেসিয়া। রিকেট রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকায় ভিটামিন ডি কে অ্যান্টি রিকেটিক ভিটামিনও বলা হয়। ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, উপকারী ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওফাজ হলো একটি ভাইরাস। কিন্তু তোমরা অনেকেই এটা যদি না জেনে থাকো তাহলে কিন্তু ব্যাকটেরিয়া করে দেবে, তাই এটা ভালো করে মনে রাখবে এটা ভাইরাস। ব্যাকটেরিওফাজ একটি উপকারী ভাইরাসের নাম। এটি ব্যাকটেরিয়ার আক্রমণকে ধ্বংস করে। শুধুমাত্র ডিএনএ পোষক কোষে প্রবেশ করে পোষক কোষের বিদারণ ঘটায়। পোষক কোষ হলো ব্যাকটেরিয়া। ভারতীয় সংবিধানের 341 ধারায় নিম্নের কোনটির সংজ্ঞা দেয়া হয়েছে?
তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু, অনগ্রসর শ্রেণী। 341 ধারায় তপশিলি জাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 341 নম্বর ধারায় তপশিলি জাতি ও 342 নম্বর ধারায় তপশিলি উপজাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কোন আলোতে? নীল, লাল, সূর্যালোকে না সবুজ আলোতে? সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দ্রুত ঘটে লাল আলোতে। এবারে রিলেটেড আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে কোনটি খুবই দেরিতে ঘটে, কোন আলোতে সালোক সংশ্লেষ দেরিতে হয় বা ধীরে ধীরে হয়? লাল আলোতে তো সব থেকে বেশি হয়, আর দ্বিতীয় সর্বাধিক হার হয় নীল আলোতে, এবং সবুজ আলোতে সব থেকে কম সালোক সংশ্লেষ হয়। এটা অনেকেই তোমরা সবুজ আলো দেখে কিন্তু অ্যান্সারটা তোমরা ভুল করে আসবে, যদি না সঠিক ইনফরমেশনটা তোমাদের কাছে থাকে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস না ওয়াশিংটন? জাতিসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ হচ্ছে 193টি। জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতেরেস। পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? 2001 সালে, 2002 সালে, 2003 সালে না 2004 সালে? পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত হয় 2004 সালে। মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত হয় 1990 সালে। আর পশ্চিমবঙ্গ যদি বলা হয় তখন হয়ে যাবে 2004 সালে। দুটো খেয়াল রাখবে। এটি প্রথম প্রকাশ করেছিলেন মাহবুব উল হক ও অমর্ত্য সেন। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ। এটি 1818 সালে প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করো। এই ট্রফি বা কাপের থেকে কিন্তু বিভিন্ন খেলা রিলেটেড যত ট্রফি আছে খুবই গুরুত্বপূর্ণ, আর খেলা রিলেটেড বিভিন্ন শব্দ, দুটো টপিকই কিন্তু স্পোর্টস জিকে হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। ভলিবল, ক্রিকেট, ফুটবল না হকি? ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত একটি পুরস্কার। ফুটবল খেলার সাথে যুক্ত আর কি কি ট্রফি আছে? বিসি রায় ট্রফি, বরদৌলি ট্রফি, ডুরান্ড ট্রফি, নেহেরু গোল্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, সুব্রতা কাপ, মার্ডেকা কাপ। এগুলো সবই ডুরান্ড কাপের, সবই ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কোন সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ 1855 সালে, 1857 সালে, 1859 না 1871? বিভিন্ন আদিবাসী বা উপজাতি বিদ্রোহ, যতগুলো বিদ্রোহ আছে, কৃষক বিদ্রোহ, এইগুলো থেকে প্রশ্ন আসে, তাই এগুলো করে রাখবে। এটার অ্যান্সার হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। এই বিদ্রোহ ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে বিহারের রাজমহল পাহাড়ে বসতি স্থাপন করা সাঁওতাল উপজাতিদের একটি বিদ্রোহ। এটি একটি আদিবাসী বিদ্রোহ। সিধু কানহু চাঁদ ভৈরব এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী হলো সাঁওতাল। কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফর খান, মাদার টেরেসা? প্রথম অভারতীয় হিসাবে ভারতরত্ন পান খান আব্দুল গফর খান। 1987 সালে প্রথম বিদেশি হিসাবে খান আব্দুল গফর খান ভারতরত্ন পেয়েছিলেন। এই সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তারপরে পান 1990 সালে দ্বিতীয় বিদেশি হিসাবে বি.আর. আম্বেদকর, এবং তৃতীয় ভারতরত্ন বিদেশি হলেন নেলসন ম্যান্ডেলা। তিনটে নামই তোমরা ভালো করে খেয়াল রাখবে আর সালগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? জিওগ্রাফির খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। গ্রিনহাউস গ্যাস নয় এদের মধ্যে থেকে হাইড্রোজেন। গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন,
ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প, এগুলো সবই গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলের প্রধান উপাদান যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন গ্রিনহাউস গ্যাস নয়, কারণ তারা অবলোহিত গ্যাস বা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান, গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। রাজস্থান 3,42,239 বর্গ কিমি এলাকা দ্বারা আচ্ছাদিত বৃহত্তম রাজ্য। এটি দেশের মোট আয়তনের 10.41%, মোট আয়তনের এত পার্সেন্ট, আর গোয়া হলো ভারতের সবচেয়ে ছোট রাজ্য। তাহলে বৃহত্তম যদি বলা হয় এলাকা হিসাবে রাজস্থান, ছোট হচ্ছে গোয়া। আর জনসংখ্যার দিক থেকে যদি বিচার করা হয় তখন উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম রাজ্য এবং ছোট রাজ্য হচ্ছে সিকিম। 2011 যত জনগণনা অনুযায়ী যত প্রশ্ন আছে প্রত্যেকটা কিন্তু করে রাখবে, কারণ নেক্সট এখনো জনগণনা না আসবে না, কারণ সেটা এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা তোমরা টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে, কারণ প্রতিদিন রাত 9টার সময় জিকে কুইজ নেওয়া হয়। সেখানে 100 জিকে থাকে, একটা সেশন থাকে 100 জিকে, সেখানে যদি তোমরা 90+ স্কোর করতে পারো তাহলে একটি করে পেয়ে যাবে ফ্রি পিডিএফ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।